করে একটা চ্যানেলের দিকে নজর পড়লো, মানে সাবস্ক্রাইব করা, কিন্তু এই চ্যানেলটা দেখি না। হ্যাঁ, নিপারি আর একটা যে নতুন চ্যানেল, সেই চ্যানেলে দেখলাম ও আবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বসেছে আর বসেছে হচ্ছে ওর মৃত মানুষদের নিয়ে। তাই ভাবলাম কালকে রাত্রিবেলায়, তোমরা জানো রাত্রির এই ভিডিওটা করি, রাত্রিবেলাতেই হঠাৎ করে 17 ঘন্টার মাথায় আমার ভিডিওটা চোখে পড়লো। তো ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম যে নিপা আবার কিছু কথা বলতে শুরু করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে। তাকে কি বলেছে তাই নিয়ে বলেছে। তো নিপাকে আমি আজকে আবার দুটো কথা বলবো, আর পারলে যদি সময় থাকে তাহলে মন্দিরাকে কটা কথা বলবো। তাই জন্য আজকে এই ভিডিওটা করলাম। একদম কালকে এই ভিডিও দুটো করতে পারতাম, কিন্তু কালকে সময় পাইনি। তো আজকে সকালবেলা এই নিপার এই ভিডিওটা দিয়ে আজকে সকালবেলাটা তোমাদের কিছু কথা বলবো। যে নিপা অনেক কথা বলে গেছে, অনেক কথা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক কথা বলে গেছে। তা আজকে নিপাকে, আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিপাকে কটা কথা বলতে বাধ্য। বরাবরই ওর ভুল ত্রুটি দেখলে আমি বলি, হ্যাঁ, ব্যক্তিগত শত্রু না কেউ কারণ, কিন্তু যখনই দেখেছি ও একটার পর একটা অন্যায় কথা বলেছে, ওর যেমন কেউ ভুল তথ্য দিলে পরে ভীষণ এখানে লাগে ভুল তথ্য দিলে, সেরকম ভুল কিছু ও যদি সমাজকে বার্তা দেয় না, তখন আমাদেরও খারাপ লাগে। যারা কন্ট্রোভার্সি করি তারা সমালোচনা করতে বসে যাই। ভুল জিনিস তো আমরা মেনে নেবো না। তো চলো এই সব নিয়ে আজকে আমার একটা ভিডিও, আর মন্দিরার কালকে করা ভিডিও নিয়ে যদি সময় পাই কিছু বলবো, কারণ মন্দিরার কিছু কথা হার্ট ছুঁয়ে গেছে, ওই জন্য কিছু কথা আজকে তো বলতেই হবে। তো চলো ভিডিওটা স্টার্ট। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিপাকে নিয়ে আবার কটা কথা আজকে বলতে বাধ্য হবো। হ্যাঁ, যখন নিপার অন্যায় দেখেছি তোলপাড় করে দিয়েছি, যা তা বলেছি, যা খুশি বলেছি, হ্যাঁ বলেছি, যেটা সত্যি সেটা বলেছি। নিপা কালকে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে পড়েছে, কারণ ওর ভিডিওতে ভিউজ নেই বন্ধুরা। এর আগের দিন তোমরা দেখেছো ওর যে মেন চ্যানেল, সেই চ্যানেল থেকেও ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলেছে। সে সত্যি মিথ্যে যাই হোক বলেছে, আমি সে প্রসঙ্গে যাব না, কি বলেছে তাই নিয়ে ভিডিও করেছে, ভালো ভিউজ হয়েছে। তারপরে আবার 2000, 1000, 500 এরকম ভিউজ। কারণ দেখো বন্ধুরা, আমরা ভিডিও করি, সে সবাই, ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, গেমিং চ্যানেল, ইটিং চ্যানেল, যে চ্যানেলই বলো না কেন, ইউটিউবে যারাই কাজ করি, দিনের শেষে আমরা ভিউজের জন্যই কাজ করি। এটা একদম বাস্তব কথা। যখন ভিউজটা পড়ে যায় তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, তখন আমাদের কে কী বললো সেই জন্য মাথা খারাপ হয় না, মাথা খারাপ হয় ভিউজটা পড়ে গেছে, ইনকামটা কমে যাচ্ছে, ভিডিওর রিচ কমে গেছে। সেরকমই যখন নিপা দেখলো কদিন ভিডিও করার পরে একদমই ওর চ্যানেলে কোনো ভিউজ নেই, কারণ দেখার কিছু নেই, আর মানুষ কৌতূহল বসে কিছু ভিডিও এদের দেখে। তো চলে যাওয়ার পরে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তার অতীত নিয়ে কিছু কথা বললো, ভিডিওটা আপ। আবার কালকে দেখলাম আর একটা যে নতুন চ্যানেল, সেটা একদম ডাউন। একজন অত বড় ব্লগারের মার চ্যানেল 1000, 500 এরকম দেখলাম এই, কিন্তু কালকে যে ভিডিওটা করেছে আমি যখন দেখছি তখন 18,000 ভিউজ হয়েছে। কেন করবো না? সেই জন্যই কি কন্ট্রোভার্সি চ্যানেল না, ব্লগিং চ্যানেল, কিন্তু বসে যাই কন্ট্রোভার্সি করতে। আর বলি, কন্ট্রোভার্সি পছন্দ করো না, তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পছন্দ করো না, যা তা করে আমরা কন্ট্রোভার্সি করতে বসে যাই পয়সার জন্য। মানে এরকমই একটা ব্যাপার যে আমাদের তো আর কোনো কাজ নেই, আমরা কন্ট্রোভার্সি করি, যা খুশি তাই বলি, মিথ্যে তথ্য দিই। তো বলি কি, তোমার আজ পর্যন্ত যার সাথে পরিচয় দেখেছি, ভালোবাসা দেখেছি, প্রত্যেকটা মানুষই তো কন্ট্রোভার্সি চ্যানেল, তাদের প্রত্যেকের, বেশিরভাগই ওই পাপিয়াবাদে, প্রত্যেকেরই তো কন্ট্রোভার্সি চ্যানেল। যাদের তুমি দিল দিয়েছিলে, ভালোবেসেছিলে, তারা তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, রেখেছো? কারোর সঙ্গে সম্পর্ক আছে তোমার? নেই, কারণ তুমিই মানুষটা ভুল। আমার আজকের ডেটে মনে হচ্ছে মানুষ তুমিই ভুল, কারণ তুমি ভীষণ কথা চালাচালি করো, তোমাকে বিশ্বাসের জায়গায় থাকে না। যে নিজের মেয়ের সমালোচনা অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে করতে পারে, সে আর যাই হোক ভালো মা হতে পারে না, সেটা আজকের ডেটে বলছি। আর আমি কেন কথাটা বললাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তুমি কার কাছে কী বৃত্তান্ত কী করেছো, যে মেয়ের নামে কোথায় সমালোচনা করেছো তুমি জানো। এবং সে ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছে যে তুমি তোমার মেয়ের সম্বন্ধে সমালোচনা করেছো সমালোচনা, আর সেইগুলো আস্তে আস্তে উঠে আসছে। এইটা হচ্ছে তুমি আদর্শ মা। এবার বলি, তুমি যে মানুষ দুটোকে নিয়ে কালকে কথা বলেছো, দুটো মানুষই মৃত, তাদের নিয়েও তোমাকে আবার কন্ট্রোভার্সি করতে হলো। হ্যাঁ, এটাকে কন্ট্রোভার্সিই বলে। তুমি যে কালকে ভিডিওটা করেছো সেটাকে ব্লগিং বলে না। তুমি একজনের ভিডিওর উত্তর দিতে এসছো, তোমাকে উত্তর দিতেই উত্তর দিতেই হবে। তাহলে তুমি এটা কি করলে? কন্ট্রোভার্সি করলে।
কারণ তোমার যা জীবনযাত্রা ছিল প্রথম থেকে তুমি বলছো আমি দিতে চাইনি, এসে গেছে, এসছে তো আফটার অল সমাজের বুকে তোমার লাইফস্টাইল এসছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তোমরা এসছো ইউটিউবে, তাই আমরা কন্ট্রোভার্সি করেছি। তুমি কালকের ডেটে দাঁড়িয়েও ওই মানুষটাকে, ওই মৃত মানুষটাকে, মানে যে যাকে আমি দাদা বলে সম্মান করতাম বা করি, সেই দাদাকে নিয়ে, মৃত মানুষ, সে চলে গেছে স্বর্গে, শেষ সময় সে কিচ্ছু পায়নি তোমার কাছ থেকে, সেই মানুষটারও নিন্দা করতে ছাড়লে না। কি করেছে তোমার জন্য? তুমি বলতে পারো আজকের দিনে কয়টা স্বামী তার বইয়ের নামে বিশাল ব্যাংক ব্যালেন্স, বিশাল বাড়ি গাড়ি করে দিতে পারে, আর দিতে না পারলেই সেই বউটা চলে যায়? বলতে পারো? তুমি বললে কালকে কথাগুলো যে তোমাদের মন্দিরার বাবা আমার জন্য কি করেছে, কি করেনি। তুমি নিজেই বললে খাওয়া পড়া বাড়িঘর সব করেছিল। তাহলে কি লাগে আর একটা মেয়ের আর কি লাগে বলতে পারো? কি লাগে একটা মেয়ের? হ্যাঁ, শান্তি, সেটা নিজেকে অর্জন করতে হয়, তুমি অনেক কিছু সয়েছো, তারপরেও তুমি 20 বছর 22 বছর সংসার করেছো। তুমি বলছো দাদার সঙ্গে সংসার করেছো, করার পরেই যে মানুষটাকে হাত ধরেছিলে, সেই মানুষটাকে সুখ দিতে পেরেছিল তোমাকে? তাহলে তুমি নিজে ভাবো তো, যে তুমি যেসব মানুষদের সঙ্গে মিশেছো, প্রত্যেকটা মানুষের কাছে তুমি সমালোচনার পাত্রী হয়ে গেছো, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তাহলে তুমি নিজেকে জিজ্ঞাসা করো তো, যে তাহলে মানুষ খারাপ না আমি খারাপ? না, আমি তোমাকে খারাপ বলছি না, আমি বলছি যে তাহলে দোষ কি মানুষের না দোষ আমার? নিজেকে একটু চিন্তা করো তো। তুমি যে মানুষটার হাত ছেড়ে সুখের নীড়ের জন্য কালকেও বললে লিভিংয়ে চলে গেছো, লিভিংয়ে তোমাকে মিথ্যে প্রলোভন দেখে নিয়ে গেছে, তুমি বললে কথাটা। এইবার সেই কথাগুলো যদি আমি ব্যাখ্যা করি, আমরা দোষ হয়ে যাবে? তুমি বললে যে তোমাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, গিয়ে তোমাকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি কখন পেতে? যখন তুমি দাদার কাছ থেকে ডিভোর্স পেতে। তুমি তো দাদার কাছ থেকে ডিভোর্স নাওনি। কেন নাওনি ডিভোর্স? তুমি দাদার কাছ থেকে এই যে 12-13 বছর না 11 বছর বললে সংসার করেছো, আর এক জায়গায় গিয়ে দাদার কাছ থেকে কেন ডিভোর্স নাওনি? ডিভোর্স নিতে পারতে তো, নেওনি, কারণ তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিলে। ভেবেছিলে না দাদার হচ্ছে মেয়ে সন্তান রয়েছে, মন্দিরার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, সেক্ষেত্রে দাদাকে ডিভোর্স দেওয়া যাবে না। আর যার হাত ধরে গেছো সে তোমাকে স্বীকৃতি দেয়নি। তাহলে 12টা বছর কাটালে কেন তার সাথে? সে যখন তোমাকে প্রতারণা করলো, তোমাকে প্রতারিত করলো, তুমি বুঝতে পেরেছো দিনের পর দিন, যে তুমি বুঝতে পেরেছো যে সেও তোমাকে ঠকিয়েছে, তোমাকে প্রলোভিত করে নিয়ে গিয়ে তোমার সম্মান দেয়নি। তাহলে কেন থাকলে তার কাছে? প্রথম বছর, দ্বিতীয় বছরেই যখন বুঝে গেছো একটা মানুষকে 1 বছর কি 5 দিন 10 দিনেই চেনা যায়, সেখানে 1 বছর 2 বছর 3 বছরও তুমি বুঝতে পারোনি যে তোমাকে প্রতারিত করেছে, তোমাকে প্রলোভন দেখিয়ে তোমার কি বলবো, তোমার সাথে একটা সম্পর্কের জন্য তোমাকে নিয়ে গেছে, একমাত্র তোমার সেই সম্পর্কে, সেই নেশায় তোমাকে নিয়ে গেছে। আর তুমিও কেমন মানুষ বুঝতে পেরেছো? তার একটা সংসার ছিল, সেই সংসারটাকে ভেঙে তুমি চলে গেছো তাকে নিয়ে ঘর বাঁধতে। তাহলে তুমি ভালো মানুষ বলতে পারো? যে একটা সুন্দর সংসার ছিল ওই ভদ্রলোকের, সেই ভদ্রলোকের একটা সংসার ভেঙে তুমি তাকে নিয়ে সংসার বাঁধতে গেছিলে, আর সে তোমাকে স্বীকৃতি দেয়নি। সেটা তুমি কালকে বলেছো, তাই আবার বললাম, সে তোমাকে স্বীকৃতি দেয়নি। সেও 7 শেয়ানার 1 শেয়ানা ছিল, তুমিও তাই, 2 শেয়ানায় কোলাকুলি হয়েছিল। তুমিও জানতে যে তোমার বর আছে, আর তোমাদের জন্য তোমাদের মেয়ে আছে, আর ওই লোকও জানতো আমার লিগাল ওয়াইফ আছে, সন্তানও হয়তো ছিল। সেই জন্য তোমরা লিভিং কথাটা ইউজ করেছো। লিভিং, তুমি বলো তো এই বয়সে এসেও তুমি এখনও লিভিং করছো, এখনও তুমি সেই মানুষটার, দুটো মানুষেরই কালকে তুমি করলে, নিন্দা করলে 100 বার। যে যারা চলে গেছে, তুমি যার সাথে চলে গেছো তাকেও তুমি ছাড়লে না, তাকেও তুমি অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে বললে যে সে তোমাকে প্রতারণা করেছে, প্রতারিত করেছে, সেও তোমাকে ঠকিয়েছে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পেরেছো কালকে তুমি কি বলেছো? তুমি যার সাথে চলে গেছিলে সেও তোমাকে ঠকিয়েছে। তাহলে তুমি মানুষটা কেমন? প্রত্যেকের কাছে থেকে কি তুমিই ঠকো? তাহলে তুমি মানুষটা কেমন? তোমার স্বামী ঠকিয়েছে, তুমি যার সাথে গেছো সে ঠকিয়েছে, তোমার মেয়ে ঠকিয়েছে, তুমি যে সমস্ত ক্রিয়েটারদের ভালোবেসেছো, মেয়ে ডেকেছো, তারা তোমাকে ঠকিয়েছে। তাহলে তুমি কি? প্রশ্ন করো নিজেকে, যে প্রত্যেকটা মানুষ খারাপ, প্রত্যেকটা মানুষ ভুল, না আমি ভুল? আমি বলবো তুমি ভুল, তোমার চলা ভুল, তোমার নীতি ভুল। এই যে তুমি কালকে বসেও দুটো মানুষের নামে নিন্দা করলে না, এইটা তোমার ভুল। বললে না কতটা সহ্য করেছো, কতটা জানো। প্রত্যেকটা মানুষের জীবনে
তুমি একটা একটা মানুষকে খোঁজো, প্রত্যেকটা মানুষের জীবনেই, মেয়েদের জীবনেই ঝড় আসে, প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক উত্থান পতন আছে, স্বামীর জীবনে, এই সংসার জীবনে অনেক উত্থান পতন আছে। কত মেয়েরা কত নির্যাতিত জানো, তবু তারা স্বামী সন্তানকে ছেড়ে বেরোয় না, প্রচুর আছে। আবার তোমাদের মতো, এই যে টিনুর মতো, তোমার মতো মানুষও আছে যারা সুখের ঠিকানায় চলে যায়, চলে গিয়ে প্রতারিত হয়, তখন বোঝে যে দূর থেকে কাশবনটা ঘনই লাগে, কাছে গেলে বোঝা যায়। বুঝতে পেরেছ? আজকে তুমি যে কথাগুলো কালকে বললে না, সত্যি আমার খুব খারাপ লেগেছে যে মৃত মানুষ দুটোকে নিয়ে আবার বসে গেছো বলতে। আসলে তুমিই কন্ট্রোভার্সি চাইছো, তুমি কন্ট্রোভার্সি চাইছো যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কন্ট্রোভার্সি হলে তুমি একটা করে প্রত্যেক দিন বসে বসে উত্তর দিতে থাকবে, আর তোমার ভিউজ হবে, তোমার অতীত তুলবে, তোমার ভিউজ হবে। তোমাকে একজন কোশ্চেন করেছে, সে বলবে নাকি মন্দিরার এই কাহিনীগুলো তুমি নাকি তাকে বলেছো, সে তোমাকে কোশ্চেন করেছে, ভিডিওগুলো দেখো, দেখে উত্তরগুলো দিও। তুমি তো কন্টেন্ট পেয়েছো, তোমাকে একজন কোশ্চেন করেছে, তুমি যদি রায় দাও তাহলে সে তার ভিডিও ভয়েস রেকর্ডগুলো ছাড়বে, উত্তর দিও। পেয়েছো তো, কন্টেন্ট পেয়েছো তো, বসে যেও। কারণ তুমি যখন যার সাথে মেশো না, একদম খুলে মেশো, খুলে মেশো। আর মানুষের সঙ্গে কি ভালোবাসা বুঝতে পারছো, সব কল রেকর্ড হয় সবার সঙ্গে। তবে এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখছি কল রেকর্ড হওয়ার দরকার আছে, কারণ কে কখন পাল্টি খেয়ে যায় না বলা খুব মুশকিল, তখন সেই কল রেকর্ডগুলোর খুব দরকার আছে। তুমি বুঝতে পারছো? আবার তোমার মুখোশ সামনে খুলে যাবে, সামনে খুলে যাবে। তুমি যে মেয়েকে নিয়ে সমালোচনা করেছো না, সেটাও হয়তো প্রকাশ পেয়ে যাবে, সামনে আসতে চলেছে। তুমি নিশ্চিন্তে থাকো। তুমি কজনের মুখ আটকাবে, তুমি কজনের মুখ বন্ধ করবে? কালকে খুব রাগ হচ্ছিল যে তোমাকে ক্লারিফিকেশান দিতে হয়েছে যে তুমি যার সাথে চলে গেছিলে তার হার্টের রোগ ছিল না, তার এখানে একটা পেন ছিল, তার একটা ব্যথা ছিল। আবার তুমি পাশাপাশি বললে সে মানুষটাও ভালো ছিল না, তোমাকে প্রচণ্ড নির্যাতন করতো। আমিও জানি, কিছুটা আমিও জানি, কারণ তোমার সম্বন্ধে আমিও তো ইন্টারেস্টেড ছিলাম এক সময়। আমিও জানি তুমি সেখানেও ভালো ছিলে না, ছিলে না। আসলে তুমি তো নিজেকেই নিজে পরিচালনা করতে পারোনি, ভালো থাকতে জানোনি। যার 9 হয় না তার 90 হয় না, বুঝেছো? যার স্বামীর ঘরে শান্তি হয় না তার অন্য কোথাও গিয়ে শান্তি হয় বলে আমার মনে হয় না। 22 বছর যে মানুষটার সঙ্গে তুমি কাটিয়ে গেছো, মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও তুমি যে নেশায় বেরিয়ে গেছিলে, আজকে বলতে বাধ্য হচ্ছি, সেই নেশাও তুমি কালকেই বললে সেটাও তোমার ভালো ছিল না। তাহলে বেরিয়ে আসলে না কেন সেই জীবন থেকে? বেরিয়ে এসে কাজ করে খেতে। দেখো আজকে সেই জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে কাজ করে খেতে হচ্ছে, হ্যাঁ ওয়াইটিতে কাজ করে খেতে হচ্ছে। আর তোমার মেয়ে তোমার ভরণ পোষণের কিছুটা দায়িত্ব নিয়েছে, সেটা তো সন্তানদের কর্তব্য। আর সত্যি কথাই মন্দিরা, আর যাই হোক মানসিকতা তোর ভালো, কারণ ওর বাবার ক্ষেত্রেও দেখেছি কম বেশি খরচাপাতি করেছে। আবার তোমার ক্ষেত্রেও এত ঝড় ঝাপটা এত কিছু হয়েছে, তবুও 5,000 টাকা করে ও তোমাকে রাজি হয়েছে এবং ও তোমাকে পাঠাচ্ছে। এই সব দিক দিয়ে তো বলবো যে তুমি এই দিক দিয়ে তুমি মানে ভালো, তোমার ভাগ্য ভালো, এই দিক দিয়ে তো বলবো। তো যাই হোক, গর্ভের দাম দিচ্ছে কিনা আমি সেটা জানি না, কিন্তু মন্দিরা কর্তব্য করছে, সন্তানের কর্তব্য করছে, যেটা তুমি করনি। তুমি মা হয়ে যে কর্তব্যটা তোমার করা উচিত ছিল, কারণ একটা মেয়ে 22 বছরে বিয়ে হয়ে যাওয়ার পরে তার মান সম্মান শ্বশুরবাড়িতে অনেকটা, যেটা তোমার জন্য নষ্ট হয়েছে মন্দিরার। আজকে রাস্তা দিয়ে গেলে পরে দেখিয়ে বলেছে ওর মা চলে গেছে অন্য পরপুরুষের সাথে। তুমি বোঝো এইগুলোর যন্ত্রণা? তুমি বোঝো একটা মেয়েকে কি সইতে হয়? মা 22 বছর বাদে যখন পরপুরুষের সঙ্গে চলে যায়, একটা ইয়াং মেয়েকে কি সইতে হয় জানো তুমি? ভাবো তুমি। ওইটুকু জয়ীকে কৈফিয়ত দিতে হয়েছে যে তার দাদু এখানে, দিদা কেন ওখানে থাকে। বুঝতে পেরেছ? দিতে হয়। এগুলো তুমি বুঝবে না। এগুলো যদি তুমি বুঝতে তাহলে চলে যেতে না। 22 বছর সংসার করার পরেও, মন্দিরাকে বিয়ে দেওয়ার পরেও চলে যেতে না। যদি সন্তানকে তুমি ভালোবাসতে তাহলে কামড় পিঠে সন্তানের দিকে তাকিয়ে তুমি থেকে যেতে। কিন্তু না, তুমি চলে গেছো। তখনও চিন্তা নেই তুমি কী করে ভালো মা হলে। সেই মেয়ে কিন্তু তোমাকে এখন অসময়ে দেখছে, না করেনি। এখানেই হচ্ছে মন্দিরা। মন্দিরার বাবার অনেক খারাপ গুণ ছিল, কিন্তু ভালো গুণও ছিল। শেষ বয়সে যখন তোমাকে আঁকড়ে ধরেছিল, তখন তুমি তাকে আঁকড়ে ধরতে পারতে, তাহলে আজকে এইভাবে ভেসে বেড়াতে হতো না। তোমাকে যে বলেছে না তুমি একটু ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে, এটা সব মেয়েরাই চায়, কিন্তু তুমি একটু বেশি চেয়েছো। মানে ফ্ল্যাটে থাকবে, মার্বেল বসানো বাড়িতে থাকবে, এটা তুমি চেয়েছো। তার যদি না হতো, শেষ বয়সে যখন দাদা তোমাকে ডেকে নিয়ে গেছিলো, ওই রকম মিসবিহেভ করে চলে আসতে না।
আজ কেউ বলতে বাধ্য হলাম, কালকে তুমি ওই মৃত মানুষ দুটোকে নিয়ে নিন্দা করেছো। তুমি দেখো তো কেমন মানুষ, যে মানুষ দুটো চলে গেছে তোমার জীবন থেকে, পৃথিবী থেকে, যে মানুষের অবদান কম বেশি তোমার কাছে আছে, সেই মানুষ দুটো নিন্দা করতে ছাড়লে না, যারা নাকি স্বর্গবাসী হয়েছে। এই জন্যই খারাপ লাগলো, আর এই জন্যই তুমি মানুষের সমালোচনার পাত্রী হয়ে যাও। এই জন্যই। আফটার অল তারা তোমার একজন স্বামী ছিল, একজন তোমার কি বলবো বয়ফ্রেন্ড ছিল। বুঝতে পেরেছো? কালকের দিনেও তুমি করলে। হ্যাঁ, পোস্ট অফিসের টাকা নিয়ে বললে, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। পোস্ট অফিসের টাকা তোমার বাবার বাড়ির টাকা না মা দিয়েছে, সেটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। তাহলে বোঝো, এত অভাব অনটন, এত ঝড়ঝাপটা, এত কিছুর পরেও তোমার মায়ের দেওয়া টাকাটা কিন্তু তোমার সুরক্ষিত ছিল, যেটা আর সব মেয়েদের ক্ষেত্রে বোধহয় থাকতো না। স্বামী অসুস্থ বা বয়ফ্রেন্ড অসুস্থ হলে সেই টাকাটা অন্য কোনো মা হলে ওই ফিক্সড ভেঙে বা তুলে সে তার স্বামীর জন্য বা বয়ফ্রেন্ডের জন্য খরচা করে ফেলতো, কিন্তু তোমার টাকাটা সুরক্ষিত ছিল। যাকে তুমি বুদ্ধিমতির কাজ করেছো, সেই জন্য টাকাটা, আমি জানি না টাকাটা নিয়ে কিছু, তবু যেটুকু বুঝলাম তোমার কথায়, যে তোমার মার বাপের বাড়ির বাবার টাকাটা তোমার কাছে আছে। কেউ একজন হয়তো বলেছে যে মন্দিরার বাবার টাকা, তাই তোমার খুব লেগেছে, বুঝতে পেরেছো? এই জন্য তুমি সমালোচিত হও, কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে যার যার সাথে আজ পর্যন্ত মিশেছো, কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই তোমার। ইভেন রিসেন্ট গীতাদির কাছেও শুনলাম না কিছু হয়নি, কিন্তু তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেটাও শুনলাম। কারণ তুমি যোগাযোগ রাখার মানুষই না। তোমার মেয়ের সাথে এখন তোমার ভালো সম্পর্ক হয়েছে, সেটা প্রথম থেকেই চেয়েছি। ভালো সম্পর্ক হয়েছে, আগামী দিনে তোমাকে দেখবো তুমি মন্দিরা ভবনে, সেটাও জানি, সেটাও অনেক আগের ভিডিওতে বলে রেখেছি যে ক্রমশ প্রকাশ্য তুমি মন্দিরা ভবনে ঢুকবে। মন্দিরা ভবনটা পরিষ্কার একটু থাকার দরকার, আমি জানি সেটাও হবে, কারণ মন্দিরা আস্তে আস্তে নরম হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। মন্দিরা আস্তে আস্তে নরম হচ্ছে, হয়তো তোমাকে ভবিষ্যতে বলবে মন্দিরা ভবনে গিয়ে থাকতে, সেটা স্বাভাবিক। তো যাই হোক, সমালোচনা তুমি চাইছো, কন্ট্রোভার্সি তুমি চাইছো, সেই জন্যই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দিচ্ছ। আর তুমি তোমার চরিত্রের কথা যদি না বলতে আমরা কিচ্ছু জানতাম না। তুমি বা তোমার মেয়ে, তোমরা এনেছো, তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের কাহিনী, বিশেষ করে তুমি এনেছো তোমার কাহিনী। তোমাকে একজন বলল যে তুমি এগুলো বলো, আর তুমি বসে গেলে বলতে। হ্যাঁ, তুমি কালকে বললে দাদা নাকি প্রথম এনেছিল। দাদা যদি এনেই থাকে, দাদা ভুল করেছিল? তুমি পরপুরুষের সঙ্গে চলে গেছো 22 বছর বাদে। যদি দাদা এই কথাগুলো বলে থাকে তখনকার ভিডিও দেখেছি কিনা আমার মনে নেই, যদি বলেছিল তাহলে কি ভুল বলেছিল? একটা কথাও তো ভুল বলেনি। আর অত্যাচারের কথা বলছো, অনেক মহিলারা আর তুমি যেরকম মহিলা ছিলে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে বোঝা যায় যে তুমি কেমন ছিলে। সেক্ষেত্রে দাদা যদি তোমাকে শাসন করে থাকে, অন্যায় করেনি। তখন যদি দাদা শাসন করে থাকে, এত অত্যাচারের পরেও তোমার বয়ফ্রেন্ড জুটেছে এবং তুমি চলে গেছো, তাহলে দাদা যদি সেটা বুঝে, আর দাদার সঙ্গে তোমার অনেক বয়সের ডিফারেন্স ছিল, আর তোমার একটু যাই হোক, আজকাল বললাম না, কষ্ট পাবে, আর কষ্ট নিজে ডেকে নিচ্ছ। এই যে কালকেও বললে দাদা প্রথমে, তোমাদের দাদু প্রথমে এনেছিল, চুপ করে থাকতে, মুখ বন্ধ করে থাকতে না। তোমাকে প্রমাণ করতে হয়েছে যে তুমি কতটা ভালো, তোমাকে প্রমাণ করতে হয়েছে তুমি লিভিং করতে চলে গেছো এই বয়সে। তুমি বলেছো কথাগুলো, তোমাকে একজন শিখিয়ে দিল আর তুমি বলেছো। মেয়েকে দেখো, মেয়ে একটা অন্যায় করেছিল, বারবার বলছে অন্যায় করেছে, আবার কিন্তু স্বামীর কাছে ফিরে এসছে, স্বামী সন্তানের কাছে ফিরে এসছে। দেখো সুন্দর সংসার করছে। তুমিও তো পারতে, শেষ বয়সটুকু যখন দাদা তোমাকে নিয়ে এসেছিল, মুখ বন্ধ করে সুন্দর করে সংসার করতে পারতে তো। অনেক নরম হয়ে গেছিলো মানুষটা। তো যাই হোক, আজকে এইটুকুই তোমাকে বলার থাকলো, অনেকটা বড় হয়ে গেছে। এবার বলি মন্দিরার কথা। মন্দিরা কালকে দাদার বৌদির কথা বললো, সত্যি এত ভালো লাগলো যে সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি। দাদা বৌদি, মন্দিরার যে দাদা বৌদি সত্যিই ভালো মানুষ, আর ভালো মানুষের সংস্পর্শে গেলে যে ভালো হয়ে যায় মানুষ, সেটা একদমই সত্যি কথা। হ্যাঁ, ওদের নিয়ে আমি ভিডিও করেছিলাম। আমার একটা অভিমান হয়েছিল যে হ্যাকারের হাত থেকে যে নিয়ে এসেছিল, তার কমিউনিটি পোস্ট দেয়নি কেন তার চ্যানেলটা, এবং পরবর্তীতে দেখেছি কমিউনিটি পোস্ট দিয়েছে। এবং তারপরেও একটু অবাক হয়ে গেছিলাম যে দালালের কমেন্ট বক্সে তার কমেন্ট দেখে, আমি পরস্পর শোনার পরে গিয়ে দেখলাম যে কমেন্ট বক্সে, তারপরে শুনলাম যে দালালি নাকি যেতে চেয়েছে, নিমন্ত্রণ চেয়েছে, তাই দাদা বৌদি নিমন্ত্রণ করেছে। এটা তো স্বাভাবিক। আমি যদি আজকে মন্দিরাকে বলি, মন্দিরা আমি তোমার বাড়িতে যেতে চাই, মন্দিরা কি বলবে না আন্টি এসো না? বলবে না। তাই এরকমই ব্যাপার। আর
একটা কথা মন্দিরার খুব ভালো লাগলো, বুদ্ধিমতীর মতো মনে হলো, যে দাদা বৌদি যেটা করবে সেটা ভেবে চিন্তেই বুঝেই করবে, একদমই তাই। সম্পর্ক এইভাবে কাউকে নিমন্ত্রণ করলে বা কমেন্ট করলে সম্পর্কে ভাঙন আসে না, সম্পর্কে ভাঙন আসে না। তবুও পাশাপাশি একটা কথা বলবো যে দাদা বৌদির এইটা দেখে আমার একটুখানি, যদিও বুঝেই করেছে, একটু খারাপ লাগলো, যেখানে মন্দিরাকে নিয়ে এত কাটাছেড়া হয়েছে, যে দালাল নাকি মন্দিরাকে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াকে ন্যাকেট করেছে, সবটাই দাদা বৌদি নিশ্চয়ই জানে, যে মন্দিরার কলগুলোকে কিভাবে রিভিল করেছে, মন্দিরার অন্যায়টাকে কিভাবে সাপোর্ট করেছে, এটা একদম অবশ্যই জানে, যেহেতু দাদা বৌদি মন্দিরার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং খুব ভালো একটা সম্পর্ক, অবশ্যই জানে। তো সেক্ষেত্রে যেমন বিষ্ণু আর রিয়াঙ্কা যেমন কোনো কমেন্ট করেনি বা কিচ্ছু করেনি, তাদের একদম নিরুত্তর ছিল, কিন্তু জানতো কি না, সবটা জানতো। এই একটা জায়গার থেকে আমার একটুখানি খারাপ লেগেছে যে দাদা বৌদি মন্দিরাকে এত ভালোবাসে, মন্দিরা দাদা বৌদিকে এত ভালোবাসে, যতই বুদ্ধি থাক বা যাই থাক, ওই দালালের কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করা আমার মনে হয় না, যেটা মন্দিরা স্বীকার না করলেও মনে হয় কোথাও একটা যন্ত্রণা, কোথাও একটা কষ্ট মন্দিরার হয়েছে বা আমাদেরও হয়েছে, যে মন্দিরাকে নিয়ে যখন মন্দিরা অন্যায় করেছে, আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরার বিপক্ষে ভিডিও করেছি। এখনও মন্দিরার অন্যায় দেখলে একদম জোর গলায় বলি এবং মন্দিরা সেটা মেনে নেয়, আর মন্দিরা সেটা জানে যে ওর ভিডিওতে ভুল দেখলে আমরা বলি, সেটা আমরা জোর গলায় বলি। কিন্তু যখন মন্দিরা সুস্থভাবে তার মেয়েকে নিয়ে, তার স্বামীকে নিয়ে সংসার করছে, তখন কিন্তু ওর পাশে আমরা আবার দাঁড়িয়ে গেছি, এবং ও যা সুন্দর করে ভিডিও করছে, এখন ওর ভিডিওগুলো দেখি, কন্ট্রোভার্সির দরকার হয় না, সমালোচনার দরকার হয় না, করি না। কিন্তু কালকে মন্দিরার ভিডিওটা দেখে মনে হলো যে একটু বলার দরকার। আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলছি, যে দাদা বৌদি মন্দিরাকে এত ভালোবাসে, মন্দিরার সাথে এত ভালো সম্পর্ক, মন্দিরা দাদা বৌদিকে এত ভালোবাসে, সেক্ষেত্রে দালালের কমেন্ট বক্সে মনে হয় দাদা বৌদি মানে ওই ব্লগটা থেকে একটা কমেন্ট না গেলেই ভালো হতো, এটা মনে হয় ভালো হতো। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। কারণ অবশ্যই, আবার বলছি, অবশ্যই তারা বুদ্ধিমান বিবেচক মানুষ, দেখেছি ভীষণ শিক্ষিত একটা পরিবার, এবং মন্দিরাও বললো শ্বশুর শাশুড়িও, মানে বৌদি শ্বশুর শাশুড়িও ভীষণ, সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কেমন যেন মানে খারাপ লাগে, একটা খারাপ লাগা থাকে, যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকে যে ছিঁড়ে খেয়েছে প্রত্যেকটা মুহূর্তে, তার মানে অন্যায়টাকে সাপোর্ট করেছে, তারপরে সে যখন ভালো হয়েছে তখন তাকে ছিঁড়ে খেয়েছে, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে নিমন্ত্রণ করেছে, যতই সে নিমন্ত্রণ চাক না কেন যে আমি যেতে চাই, তবুও সেটা ইগনোর করা উচিত ছিল। এটা আমার মনে হয়, আমার এই অভিজ্ঞতা থেকে। তারপরে মন্দিরার সঙ্গে সম্পর্ক ভাঙার তো কোনো প্রশ্নই হয় না, কারণ দাদা বৌদির সঙ্গে মন্দিরার খুব ভালো সম্পর্ক। তবুও এইটা কোথাও যেন আমার একটু মনে হলো, আমি মন্দিরার ভিডিওটা দেখে ভাবলাম, মন্দিরা প্রথম থেকে যেগুলো বলছে কমেন্ট বক্সেও দেখছে, ভেবেছিল বোধহয় সোনা দিদি ভাইকে বলছে মন্দিরা, তারপরে দেখলাম না, সেই প্রসঙ্গে আমি আর কিছু বলবো না, সেই ক্রিকেটারকে নিয়ে আমি আর কিচ্ছু বলবো না, মন্দিরা যা বলার বলে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দাদা বৌদিকে নিয়ে বললো, আমার মনে হলো এইটুকু একটু বলার দরকার ছিল। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে দাদা বৌদি কমেন্টটা না করলেও মনে হয় পারতো, দরকার ছিল না, কারণ প্রচুর ক্রিয়েটার রয়েছে, প্রচুর ব্লগার রয়েছে, আর ওরা একটা ভালো ব্লগার নামেই খ্যাত, ওরা একটা। আর তারপরেও এই দাদাকে নিয়ে এই দালাল নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছে, লাস্টে মন্দিরার সঙ্গে দালালের খারাপ সম্পর্কও বলেছে, সেইখানে দাঁড়িয়ে মানে আমার যতদূর মনে হচ্ছে, ওই যে একটা কথা আমার মায়ের কাছে শুনেছিলাম, হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না, উনি কি সেই শিক্ষায়, মানে সেই ব্রতে, যে হিংসা দিয়ে ও বাজে কথা বলেছে জন্য আমি বাজে কথা বলবো না, এরকম একটা যুক্তি দিয়ে উনি চলতে চেয়েছে। হতে পারে যে সবাই হিংসা দিয়ে হিংসা তো জয় করা যায় না, কিন্তু তবুও আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম, যে যেভাবে ওনাদের নামিয়েছে নিচে, যেভাবে হ্যাকারকে নিয়ে এই ব্লগটাকে হ্যাক করা নিয়ে মিথ্যেচারিতা বলেছে, এটা পুরোটা নাটক গটাপ করেছে, মন্দিরাকে নিয়ে নোংরা কথা বলেছে, সেক্ষেত্রে ওই চ্যানেলটায় গিয়ে কমেন্ট করাটা আমার মনে হয় না শ্রেয় হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। না, কমেন্ট করেছে জন্য কোনো হিংসার ব্যাপার নেই, ওই সব নিয়ে মাথা ঘামাই না, কে কাকে গিয়ে কমেন্ট করলো। কিন্তু বিশেষ মানুষ যদি বিশেষ জায়গায় গিয়ে কমেন্ট করে, সেটা খুব দৃষ্টিকটু লাগে। এই জায়গায় দাঁড়িয়ে বলবো, শুধু ওখানে না, উনি অনেক জায়গাতেই কমেন্ট করেছে, মানে ওই চ্যানেলটা থেকে অনেক জায়গা থেকেই কমেন্ট গেছে। যাই হোক, তো এইটুকু শুধু বলবো, যে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাকে যে ছোট করবে,
তাকে যে ছোট করবে আমি তার থেকে দূরেই থাকবো, তার সাথে আমিও জড়িত। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভালো লাগেনি, তাই কালকে মন্দিরা ভিডিওটা করেছে জন্য আজকে এই কথাটা বললাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকু বলার ছিল, বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।